জুলাই আগস্টের গণহত্যা মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রম শুরুর পর প্রথমবারের মতো একজন ট্রাইব্যুনালের বিচারের এখতিয়ার নিয়ে বিচারিক প্রক্রিয়া অবৈধ বলে আবেদন করেছেন। এ বিষয়ে যুক্তরাজ্য ভিত্তিক একজন মানবাধিকার আইনজীবী ব্যারিস্টার এমআর খান বলেছেন, গত বছর ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গত বছরের 17 নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আইসিটি থেকে ট্রাইব্যুনাল থেকে যে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে সেটা সম্পূর্ণ অবৈধ এবং ভিত্তিহীন। অন্তর্বর্তী সরকার যে ট্রাইব্যুনাল গড়েছে সেটি শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিশোধ নয়, বরং বিচার ব্যবস্থার ভবিষ্যৎ নিয়েও ছিনিমিনি খেলা। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত করা হয়েছে ইউনূসের আমলে শুধুমাত্র ফাঁসির রায় শোনানোর জন্য এবং আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য, আওয়ামী লীগ নেতাদের সাজা দেওয়ার জন্য। এটা প্রমাণ হয়ে গেছে। ওরা শপথ নিয়েছে হাইকোর্ট জজ হিসাবে, কিন্তু তারা অফিস এজিউম করে নাই একদিনও। আপনি ওথটা নিলেন, এখন আপনি কি হলেন? মিস্টার জাস্টিস হলেন, কিন্তু মিস্টার জাস্টিসকে এজিউম করতে হবে অফিস। ওইখানে গিয়ে বুঝতে হবে আপনি তো আইসিটির ওথ নেন নাই। জুলাই এবং আগস্টের গণহত্যার বিচার খুব ভালো কথা, কিন্তু এই জিনিসটা পুরো জিনিসটা একটা হাস্যকর এবং তামসা বানিয়ে টেলিভিশনের মাধ্যমে এখন প্রচার করা শুরু করেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তান সজীব ওয়াজেদ জয়ের যে সাক্ষাৎকারটি আল জাজিরাতে প্রচারিত হয়েছে মাত্র কয়েক ঘন্টা আগে, তা নিয়ে এর মধ্যে বেশ তোলপাড় শুরু হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার, আপনারা এই ভিডিওর টাইটেলেই বুঝতে পারছেন যে এই সাক্ষাৎকার থেকে বেশ বোমা ফাটানো কিছু ইনফরমেশন বের হয়েছে, যার মধ্যে একটা শেখ হাসিনা আওয়ামী লীগ থেকে, রাজনীতি থেকে অবসর নিচ্ছেন। কিন্তু কেন হচ্ছে সেই প্রেক্ষাপট? আসসালামু আলাইকুম দর্শক, জেবি আপডেট নিউজের নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। দর্শক, ইতিমধ্যে আপনারা খবরের অংশবিশেষ দেখেছেন, তাই বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। বিজ্ঞ বিশ্লেষণগণ এই বিষয় নিয়ে আলোচনা করেছে, তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখলে মূল বিষয়ে বুঝতে পারবেন। তাই আমি আর কথা না বাড়িয়ে নিয়ে যাব মূল ভিডিওতে। তার আগে বলবো, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চলুন একটি লাইক দিয়ে ভিডিওটা শুরু করি। ব্যারিস্টার এমআর খান বলেছেন, গত বছর ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গত বছরের 17 নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আইসিটি থেকে ট্রাইব্যুনাল থেকে যে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে সেটা সম্পূর্ণ অবৈধ এবং ভিত্তিহীন। মিস্টার খান স্পষ্ট ভাষায় বলেছেন, আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে এই রায় মোটেই টেকসই নয়। কেন এমন কথা বললেন তিনি? এর আইনি ভিত্তি কি, কিংবা তার যুক্তিগুলো কি? এমআর খানের এই চ্যালেঞ্জ বাংলাদেশের রাজনীতিতে কি প্রভাব ফেলবে, কিংবা তার কথাকে গুরুত্ব দেওয়ার বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ? এমনিতেই তো আপনারা জানেন যে একটা প্রবল সমালোচনা আছে। এই আদালতের এই বিচার করবার এখতিয়ারই নেই, এটি নিয়ে আমরা একটি কন্টেন্টও করেছি। যতই অধ্যাদেশ বা আইন কানুন যত কিছুই বদলানো হোক না কেন, স্বয়ং আদালতেই যেখানে বিশাল প্রশ্নের মুখে, সেখানে ব্যারিস্টার খান এই রায়কে মৃত্যুদণ্ডের রায়কে পুরোপুরি তুড়ি দিয়ে উড়িয়ে ফেলেছেন। সঙ্গে আদালতের কর্মকাণ্ড নিয়েও তিনি আইনি প্রশ্ন তুলেছেন। এ সম্পর্কে আসলে এখানে বলা হয়েছে যে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস লয়ার মিস্টার খান prepared the submission independently and closing annexes with evidence of riotous violence. The document has circulated among legal circles and Hasina supporters, potentially fueling calls for international scrutiny of Bangladesh judicial processes under the interim government. As of now, the ICTBD and interim authorities have no responded to the submission. পুরো প্রতিবেদনটি ইংরেজিতে, তার সামান্য একটু অংশ আপনাদের শোনালাম। যেটুকু পড়লাম তার সহজ বাংলা অনেকটা এরকম যে আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী মিস্টার খান স্বাধীনভাবে এই সাবমিশনটি করেছেন। দাঙ্গাবাজদের সহিংসতার প্রমাণ সহ বেশ কিছু সংযুক্তি তিনি এখানে জুড়ে দিয়েছেন। যে ডকুমেন্টটি তিনি হাজির করেছেন সেটা আইনি মহল এবং হাসিনা সমর্থকদের মধ্যে প্রচার করা হয়েছে, এবং এটি অন্তর্বর্তী সরকারের অধীনে থাকা বাংলাদেশের বিচারিক প্রক্রিয়া আন্তর্জাতিক তদন্তের আহ্বান উস্কে দিতে পারে, যে ইন্টারন্যাশনাল স্ক্রুটিনির কথা যেটি বলা হয়েছে। অর্থাৎ এটি একটি ডিমান্ড তৈরি করতে পারে যে এটি আসলে তদন্ত করে দেখা দরকার, খতিয়ে দেখা দরকার। তবে এখন পর্যন্ত আইসিটিবিডির তরফ থেকে বা অন্তর্বর্তী কর্তৃপক্ষের তরফ থেকে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। চলুন এ সম্পর্কে আর একটু বিস্তারিত জানতে চেষ্টা করি আমরা। ব্যারিস্টার এমআর খান যুক্তি দিয়েছেন, 2024 সালের জুলাই আগস্ট দাঙ্গার ঘটনায় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার প্রশাসনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের
অভিযোগ আন্তর্জাতিক বা দেশীয় আইন অনুসারে বহাল রাখা যাবে না, অর্থাৎ এটি টিকবে না, এটি তিনি বলছেন। তিনি এই রায়কে ন্যায় বিচারের অপব্যবহারের একটি ধ্রুপদী উদাহরণ হিসেবে চিহ্নিত করেছেন বা ব্যাখ্যা করেছেন। রোম সংবিধি, রোম স্ট্যাটিউট এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিভিন্ন নজিরের উপর ভিত্তি করে তিনি এই প্রতিবেদনে যুক্তি দিয়েছেন যে ঘটনাগুলো ঘটেছে বেসামরিক নাগরিকদের উপর একটি পদ্ধতিগত আক্রমণের পরিবর্তে প্রতিক্রিয়াশীল দাঙ্গা নিয়ন্ত্রণ ব্যবস্থা ছিল, অর্থাৎ 2024-এর জুলাই আগস্টে যেই ঘটনাগুলো ঘটেছিল সেটিকে তিনি বলছেন প্রতিক্রিয়াশীল দাঙ্গা নিয়ন্ত্রণ ব্যবস্থা ছিল সেটি। আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের দেশে জুলাই আন্দোলন এবং জুলাই সন্ত্রাস বা জুলাই দাঙ্গা এরকম দুটি পৃথক বয়ান কিন্তু সামনে এসেছে। এটা দুই পক্ষ থেকে এসেছে। এখন এই দুই বয়ানের কোন পক্ষে কত শতাংশ সমর্থন বা কোনটি সঠিক সেই বিশ্লেষণ, সেই ব্যাখ্যা করা আমার এই কন্টেন্টের উদ্দেশ্য নয়। আমি আপনাদের সামনে এমনকি সদাশয় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সামনেও ব্যারিস্টার MR খানের বিশ্লেষণটি তুলে ধরতে চাই বা তুলে ধরছি, যাতে এই ভিন্ন মত যদি এটিকে মনে করা হয় তাহলে এর পক্ষে বা বিপক্ষে একটি সুচিন্তিত মতামত পাওয়া যায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে। তাহলে এটা নিয়ে যে সন্দেহ, সংশয় মানুষের মধ্যে তৈরি হয়েছে বা আরো হতে পারে সেটি ক্ষান্ত হবে, শেষ হবে, বিরতি করবে। MR খান জোর দিয়ে বলেছেন 2010 সাল থেকে রোম সংবিধিতে স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশকে অবশ্যই তার অভ্যন্তরীণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ICTA 1973-এর অনুচ্ছেদ 7-এর অধীনে আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। তিনি বলেছেন রোম সংবিধির 7 অনুচ্ছেদের অধীনে মানবতা বিরোধী অপরাধের জন্য প্রয়োজনীয় 4টি ক্রমবর্ধমান উপাদানের রূপরেখা দাখিল করা হয়েছে। মানে তিনি যে প্রতিবেদন করেছেন সেখানে হয়তো তিনি এটি দাখিল করেছেন। এর অন্যতম একটি হচ্ছে আক্রমণ, যা অবশ্যই ব্যাপক বা পদ্ধতিগত হতে হবে, বেসামরিক জনগণের বিরুদ্ধে পরিচালিত এবং রাষ্ট্র বা সাংগঠনিক নীতি অনুসারে। আইনের কথা একটু কাঠখুট্টাই মনে হয় আমার কাছেও। খান যুক্তি দিয়েছেন সরকারের প্রতিক্রিয়া আক্রমণ ছিল না, মানে শেখ হাসিনা সরকারের যে প্রতিক্রিয়া দেখানো হয়েছিল সেটিকে তিনি আক্রমণ বলছেন না। কি বলছেন? বরং সহিংস দাঙ্গার প্রতি প্রতিক্রিয়াশীল প্রতিক্রিয়া ছিল এটি। তিনি বিক্ষোভ সমন্বয়কারী এবং তাদের মিত্রদের স্বীকারোক্তি উদ্ধৃত করেছেন এবং দাঙ্গাবাজদের দ্বারা সংগঠিত নৃশংসতার ছবি সংযুক্ত করেছেন এই প্রতিবেদনের সাথে। এগুলোতে পুলিশ অফিসারদের হত্যার যে করা হয়েছে সেই সব ছবি বা বক্তব্য, মেট্রো রেলে আগুন দেওয়া, বিটিভি ভবনের মতো KPI অবকাঠামো ধ্বংস করার কথা স্বীকার করা হয়েছে। এ সম্পর্কে আপনারাও জানেন, আমরাও জানি, গণমাধ্যমে এগুলো উঠে এসেছে। মিস্টার খান বলছেন সংগঠিত কর্মকাণ্ডই স্পষ্টভাবে প্রমাণ করে তথাকথিত বিক্ষোভ আসলে একটি সহিংস দাঙ্গা ছিল, শান্তিপূর্ণ আন্দোলন ছিল না। খান বলেছেন সংঘর্ষে জড়িত দাঙ্গাবাজ হিসেবে চিহ্নিত ভুক্তভোগীরা আন্তর্জাতিক আইনের অধীনে বেসামরিক হিসেবে যোগ্য নন। জেনেভা কনভেনশনের অতিরিক্ত প্রোটোকল ও এর 51-এর 3 অনুচ্ছেদ উদ্ধৃত করে তিনি বলেছেন বেসামরিক ব্যক্তিরা এই প্রোটোকল দ্বারা প্রদত্ত সুরক্ষা ভোগ করবে যদি না এবং যতক্ষণ না তারা সরাসরি সংঘর্ষে অংশ নেয়। প্রতিবেদনে সংঘর্ষগুলোকে স্বতঃস্ফূর্ত এবং বিশৃঙ্খল বলে অভিহিত করা হয়েছে। নিরাপত্তা বাহিনী শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য ফৌজদারি কার্যবিধি কোড এবং পুলিশ বিধিমালার মতো দেশীয় আইনের অধীনে কাজ করেছিল, এটি তিনি বলছেন। মিস্টার খান আন্তর্জাতিক নজির এবং আইনশাস্ত্রের উপর ভিত্তি করেও তার বিশ্লেষণ তুলনা করেছেন, হাজির করেছেন। তিনি আন্তর্জাতিক অপরাধ আদালত ICC, প্রাক্তন যুগোস্লাভিয়ার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ICTY এবং রুয়ান্ডার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ICTR এই দুটো থেকে মামলা আইনের সাথে তার যুক্তি তুলে ধরছেন। মানে এই দুটো সংক্রান্ত যে মামলা সেখান থেকেও আইনের সাথে তার যুক্তিগুলো তিনি তুলে ধরেছেন। তিনি ICCর কেনিয়া অনুমোদন সিদ্ধান্ত 2010 উল্লেখ করেছেন। একইভাবে ICTY এর প্রসিকিউটর বনাম তাদিজ 1999 এবং প্রসিকিউটর বনাম ব্লাস্কিক 2000 সাল উল্লেখ করা হচ্ছে। মামলাগুলো উদ্ধৃত করে দেখিয়েছেন সহিংস কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা বেসামরিক মর্যাদা হারান।
অন্তর্বর্তী সরকার যে ট্রাইব্যুনাল গড়েছে সেটি শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিশোধ নয়, বরং বিচার ব্যবস্থার ভবিষ্যৎ নিয়েও ছিনিমিনি খেলা। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত করা হয়েছে ইউনূসের আমলে শুধুমাত্র ফাঁসির রায় শোনানোর জন্য এবং আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য, আওয়ামী লীগ নেতাদের সাজা দেওয়ার জন্য। এটা প্রমাণ হয়ে গেছে। এই ট্রাইব্যুনাল প্রমাণের পরিবর্তে প্রচারকে বিচার বলে চালাচ্ছে, আর অনুবাদের পরিবর্তে অপব্যাখ্যাকে রায় বলে চালিয়ে যাচ্ছে। সময়ের ধারাবাহিকতার পরিবর্তে রাজনৈতিক চাহিদাকে, মানে ইউনূস যা চাইছেন তাকেই শেষ কথা বলে ধরে নিচ্ছে। তার মানে হচ্ছে দেশের আদালত নয়, দেশের মানুষের আস্থায় দণ্ডিত হচ্ছে। বার্গম্যান লিখেছেন, ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের বক্তব্যকে প্রশ্নহীনভাবে গ্রহণ করেছে। ডেভিড বার্গম্যানের এই একটি বাক্যই প্রমাণ করে দিচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসল চেহারাটা। আর টবি ক্যাডম্যানের পদত্যাগ বা চলে যাওয়া বলে দিচ্ছে যে আন্তর্জাতিক সম্প্রদায়ও আর এই নাটকের সঙ্গে থাকতে রাজি নয়। যে আদালত নিজেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলে দাবি করে, সেখানে একটি অডিও ক্লিপকে এতটাই বিকৃতভাবে পেশ করা হয় যে শেষ পর্যন্ত স্বয়ং ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান পদত্যাগ করে বুঝিয়ে দিলেন এখানে বিচার চলছে না, চলছে প্রতিশোধের থিয়েটার। ডেভিড বার্গম্যানের বিস্তৃত বিশ্লেষণে দেখা যাচ্ছে 14 জুলাইয়ের রাতে শেখ হাসিনা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মধ্যে হওয়া কথোপকথনকে ট্রাইব্যুনাল এমনভাবে ছেটেছে, বেঁধেছে, রং দিয়েছে যেন তাতে হত্যার নির্দেশ নিশ্চিত মনে হয়। কিন্তু রায়ের ভেতরেই লুকানো আছে দুটি ভিন্ন অনুবাদ। এক জায়গায় আমি ইতিমধ্যে নির্দেশ দিয়েছি, আরেক জায়গায় আমি তোমাকে বলছি। একই বাক্য, দুই অর্থ, কোনো ব্যাখ্যা নেই। এমনকি রেকর্ডিং এর পূর্ণ ট্রান্সক্রিপ্টও রায়ে দেওয়া হয়নি। দেওয়া হয়েছে শুধু রাষ্ট্রপক্ষের পছন্দ করা কয়েক লাইন, যাতে রাজাকারদের ফাঁসির উদাহরণকে ছাত্র আন্দোলনের প্রতি সরাসরি হত্যার হুমকি বলে চালানো যায়। এই ছেটে বেঁধে উপস্থাপনকে প্রমাণ বলে ধরে নেওয়া হয়েছে, আর বিচারকেরা নিজেদের মস্তিষ্ক ব্যবহার না করে সেই ব্যাখ্যাকেই হুবহু কপি করেছেন। 450 পৃষ্ঠার রায়ে মাত্র 2 জায়গায় এই কথোপকথন নিয়ে সিদ্ধান্ত হয়েছে, কিন্তু কোনো বিশ্লেষণ নেই, কোনো প্রেক্ষাপট নেই, কোনো যুক্তি নেই। এটি আদালত নয়, এটি রাষ্ট্রের লেখা নাটকের খসড়া মঞ্চস্থ করার নামে বিচার। এটি লিখেছেন ডেভিড বার্গম্যান। ডেভিড বার্গম্যান আরো বলেছেন, 15 জুলাই কোনো হত্যা ঘটেনি, 16 জুলাইয়ের ঘটনাগুলো ছড়িয়ে ছিটিয়ে হয়েছে, স্থানীয় কেন্দ্রীয় কোনো নির্দেশের চিহ্ন নেই। তখন 14 জুলাইয়ের অস্পষ্ট কথাকে হত্যার নির্দেশ বলে চালানো কেবল অবিচারী নয়, পুরো বিচারিক প্রক্রিয়ার প্রতি উপহাস। আইজিপির সাক্ষ্যেও কোনো এমন নির্দেশের কথা নেই, বরং 18 জুলাইয়ের স্পষ্ট নির্দেশ, প্রাণঘাতী অস্ত্র ব্যবহার, সেসব তিনি উল্লেখ করেছেন, সেটিকে আলাদা করে দেখানো হয়েছে। অথচ ট্রাইব্যুনাল 2 তারিখকে গুলিয়ে ফেলে একই সূত্রে বেঁধে দোষী সাব্যস্ত করেছে, যেন 2 দিনের মধ্যে কোনো পার্থক্য নেই, যেন সময়ের গতি নেই, যেন ভাষার অর্থ নেই। এমন বিচারে শেখ হাসিনা দোষী হন বা না হন, বিচারিক প্রতিষ্ঠানটি নিজেই দোষী সাব্যস্ত হয়েছে। স্বাধীনতার অভাব আছে, যুক্তির অভাব আছে, নিরপেক্ষতার অভাব আছে। এটা হচ্ছে ডেভিড বার্গম্যানের কথা। আর ডেভিড বার্গম্যানকে আপনারা জানেন, ডেভিড বার্গম্যান সেই ব্যক্তি যিনি যুদ্ধাপরাধের বিচারের জন্য যে আদালত গঠিত হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালকে ভুয়া প্রমাণের জন্য যথেষ্ট চেষ্টা করেছেন। সুতরাং তিনি শেখ হাসিনার বন্ধু, তাকে সেটা মানার কোনো কারণ নেই। আর ডেভিড বার্গম্যানের কথাটিকেই টবি ক্যাডম্যানের পদত্যাগের চূড়ান্ত কারণ বলে মনে হচ্ছে। টবি ক্যাডম্যান, যিনি 2025 সালের জানুয়ারিতে এসে বলেছিলেন মামলাগুলো জটিল, তাড়াহুড়ো করা যাবে না, আইনি কাঠামো পরিবর্তন দরকার, এবং তাকে তখন নিয়োগ দেওয়া হয়েছিল এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন উপদেষ্টা হিসাবে। তিনি আজ হঠাৎ পদত্যাগ করেছেন কোনো কারণ না দেখিয়ে। ঠিক তখনই তিনি পদত্যাগ করেছেন যখন চানখারপুল হত্যা মামলার রায় দেওয়ার কথা শোনা যাচ্ছে। এই সময়ে পদত্যাগ মানে তিনি দেখতে পেয়েছেন বিচারের গতি আর প্রক্রিয়া দুটোই এমন ভাবে ঘুরে গেছে যে নিরপেক্ষ থাকা সম্ভব হচ্ছে না তার পক্ষে। তিনি আগে বলেছিলেন ভারতকে চাপ দেওয়া যাবে না, কিন্তু আইনের শাসনের পক্ষে দাঁড়াতে হবে। আজ তিনি দেখলেন নিজের চেয়ারটিও আসলে আইনের শাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, তাই চেয়ার ছেড়ে দিলেন। কারণ পেশাদার আইনজীবী হিসাবে তিনি জানেন এই প্রক্রিয়ায় থাকা মানে নিজের নামটাও ইতিহাসের কলঙ্কিত পাতায় যুক্ত হওয়া। টবি ক্যাডম্যানের পদত্যাগ এই সংকটকে আরো গভীর করছে। যে ব্যক্তি জানুয়ারিতে স্পষ্টভাবে বলেছিলেন যে ট্রাইব্যুনালের মামলা জটিল, তাড়াহুড়া করা যাবে না, আইনি কাঠামোয় পরিবর্তন আনতে হবে, তিনি পদত্যাগ করলেন। তার পদত্যাগের কোনো কারণ প্রকাশ না করা এবং ঠিক চানখারপুল হত্যাকাণ্ডের রায়ের আগে এই সিদ্ধান্ত নেওয়া স্পষ্ট হয়ে গেল যে তিনি এই ট্রাইব্যুনালের কার্যক্রমে আর সন্তুষ্ট নন। তার মানে তিনি আসলে এই ট্রাইব্যুনালের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে গেলেন। কিন্তু প্রশ্ন তুললে কি হবে? তাজুল আছে না, তাজুল তো কালকে হুমকি দিয়ে বলবে এই টবিকে নিয়ে গ্যাঞ্জাম শুরু করবে, টবিকে নিয়ে আজে বাজে কথা বলবে। ইতিমধ্যেই বার্গম্যানকে নিয়ে তো বলেইছেন। ক্যাডম্যানের আগের কথা এবং আকস্মিক পদত্যাগের মধ্যকার বৈপরীত্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ। তিনি যখন বলেছিলেন যে আগের ঘটনা দিয়ে নয়, বর্তমান কার্যক্রম মূল্যায়ন করতে হবে, তখন তার পেশাদার নিরপেক্ষতার প্রতি আস্থা ছিল হয়তো, কিন্তু মাত্র কয়েক মাসের মধ্যে তার পদত্যাগ প্রমাণ করে যে ট্রাইব্যুনালের বর্তমান কার্যক্রমই তাকে হতাশ করেছে। এটি একটি স্পষ্ট সংকেত যে ট্রাইব্যুনাল আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা করতে ব্যর্থ হয়েছে।
বিশেষভাবে উদ্বেগজনক হলো ট্রাইব্যুনালের প্রমাণ মূল্যায়নের পদ্ধতি। বার্গম্যান যথার্থই প্রশ্ন তুলেছেন যে এই ট্রাইব্যুনাল কি আসলে একটি স্বাধীন বিচারিক প্রতিষ্ঠান নাকি রাজনৈতিক প্রত্যাশার সাথে তাল মিলিয়ে চলা একটি যন্ত্র। যখন ট্রাইব্যুনাল কোনো প্রমাণের বিস্তারিত বিশ্লেষণ ছাড়াই রাষ্ট্রপক্ষের বক্তব্য গ্রহণ করে তখন তা আওয়ামী লীগ আমলের ট্রাইব্যুনালের মতো একপেশে আচরণ করে বলে ডেভিড বার্গম্যান বলছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তান সজীব ওয়াজেদ জয়ের যে সাক্ষাৎকারটি আল জাজিরাতে প্রচারিত হয়েছে মাত্র কয়েক ঘন্টা আগে, তা নিয়ে এর মধ্যে বেশ তোলপাড় শুরু হয়েছে। এবং একথা সত্য, সজীব ওয়াজেদ জয়ের যতগুলো সাক্ষাৎকার এ পর্যন্ত অন্তত আমার চোখে পড়েছে তার মধ্যে এই সাক্ষাৎকারটি যথেষ্ট ম্যাচিউরড বলে মনে হয়েছে আমার কাছে। যদিও আল জাজিরার সাংবাদিক শ্রী নিবাসন জৈনের কোনো প্রশ্নের উত্তরে খানিকটা হলেও দুর্বলতা লক্ষ্য করা গেছে। এই সাক্ষাৎকারে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, 2024-এর জুলাই আগস্টের আন্দোলন, আওয়ামী লীগের ভূমিকা, দলের ভবিষ্যৎ, দলের নিষিদ্ধকরণ, নির্বাচন বয়কট, দুর্নীতির অভিযোগ সহ অনেক বিষয় উঠে এসেছে। অনেক প্রশ্নের উত্তর সজীব ওয়াজেদ জয় ফেস করেছেন এবং আমার কাছে খুবই সিগনিফিক্যান্ট মনে হয়েছে এই সাক্ষাৎকারটিকে। সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় 2024-এর জুলাই আগস্ট আন্দোলনে তাদের সরকার যে ভুলভাবে ট্রিটমেন্ট করেছিল, তাদের সরকার সেই আন্দোলনকে মোকাবেলা করার জন্য ভুল পদক্ষেপ নিয়েছিল, এমন মন্তব্য করতেই আল জাজিরা সাংবাদিক শ্রী নিবাসন জৈন যখন বললেন যে যেখানে অভিযোগ রয়েছে শত শত নিরস্ত্র আন্দোলনকারীকে নিরাপত্তা বাহিনী হত্যা করেছে এবং তা করা হয়েছে শেখ হাসিনার নির্দেশে, সেখানে এটাকে মিসহ্যান্ডেল বা ভুলভাবে সামলানো বিষয়টা অনেক হালকা শব্দ ব্যবহার করা হয়ে যায় না। জয় তখন বলেন, এখানে আমার মা কোনো প্রকার নির্দেশ দেননি কাউকে হত্যা করতে। যদি আমার মা আন্দোলনকারীদের হত্যা করতে চাইতেনি তাহলে তিনি এখনও ক্ষমতা থাকতেন, তাকে বাংলাদেশ ছেড়ে চলে যেতে হতো না, বরং বাংলাদেশ ছাড়তে হয়েছে। তিনি আর কোনো রক্তপাত দেখতে চাননি। যদি এ ধরনের কথা এর আগেও শেখ হাসিনা নিজেও বলেছেন, সজীব ওয়াজেদ জয়ও বলেছেন। সজীব ওয়াজেদ জয় এখানেও যদি বলছেন যে তখন পরিস্থিতি খুবই সহিংস ছিল এবং কিছু পুলিশ অতিরিক্ত বল প্রয়োগ করেছিল, এ কথা সত্য। তার জন্য বেশ কিছু পুলিশ কর্মকর্তাকে সাসপেন্ড করা হয়েছিল, বিচার বিভাগে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল এবং আবু সাইদের পরিবারের সাথে দেখা করে তদন্ত ও জবাবদিহিতার প্রতিশ্রুতিও আমার মায়ের পক্ষ থেকে দেওয়া হয়েছিল। শেখ হাসিনার যে অডিও ক্লিপ নিয়ে বেশ তোলপাড় হলো, বিবিসি, আল জাজিরাতে একই ধরনের প্রায় রিপোর্ট করা হলো, সেটির সূত্র ধরে শ্রী নিবাসন জৈন তিনি বলছেন যে আল জাজিরা এবং বিবিসির কাছে তো ক্লিপ রয়েছে যে লেথাল ওয়েপেন ব্যবহার করতে বলা হয়েছিল। জয় তার উত্তরে বলছিলেন যে সেই রেকর্ডটি আমার কাছেও আছে, বরং আল জাজিরা এবং বিবিসিতে সেই বক্তব্যের খণ্ডিত অংশ প্রচার করা হয়েছিল এবং অবশ্যই লিথাল ওয়েপেন ব্যবহার করতে বলা হয়েছিল। তার কারণ তখন সন্ত্রাসীদের অস্ত্রের গুলিতে অনেক নিরীহ মানুষ নিহত হচ্ছিলেন, শত শত পুলিশ কর্মকর্তাকে হত্যা করা হচ্ছিল, দেশের জাতীয় সম্পদ ধ্বংস করা হচ্ছিল। দেশের জাতীয় সম্পদ রক্ষা করতে এবং সশস্ত্র সন্ত্রাসীদের প্রতিহত করতেই প্রয়োজনে লিথাল ওয়েপেন ব্যবহার করার নির্দেশ দিয়েছিলেন আমার মা। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন এবং মূল বিষয় বুঝতে পেরেছেন। এই ভিডিওটি নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম আরও আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।